আপনারা শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। অনামিকা দেখল রিয়ালি দেবীর চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠেছে। এর আগে কোনোদিন অনামিকা ওনাকে এভাবে কাঁদতে দেখেনি, আর তাই তো প্রচণ্ড বিস্মিত হয়ে গেছিল ও। এবং হঠাৎ তখনই এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল রিয়ালি দেবীর গালের উপর। অনামিকা চিন্তিত কণ্ঠে বলল, মামুনি, তুমি কাঁদছ? রিয়ালি দেবী নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, কোথায়, আমি তো একদম কাঁদছি না। না। অনামিকা ওনার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, না, তুমি কাঁদছ, আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার। রিয়ালি দেবী আলতো করে হেসে বললেন, আমিও তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে তুই ভয় পেয়েছিস, কিন্তু আমাকে বলছিস তা কেন? ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তোকে স্ট্রং থাকতে হবে, কারণ এর থেকেও অনেক বড় বড় অনেক ঘটনা তোর জীবনে ঘটে গিয়েছিল। তুই এমনভাবে ভয় পেলে আমি কিভাবে দেখাবো বল? আমার যে খারাপ লাগবে। অনামিকা নিজেকে সামলে নিয়ে বলল, না মামুনি, আমি আর একটু ভয় পাবো না। আমি জানি আমাকে নিজেকে সাহসী হতে হবে, নিজেকে স্ট্রং করতেই হবে সমস্ত উত্তর পাওয়ার জন্য। তারপর অনামিকা সযত্নে রিয়ালি দেবীর গালের উপর থেকে অশ্রু মুছে বিষাদ মিশ্রিত কণ্ঠে বলল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মামুনি? আমি বুঝতে পারছি তুমি খুব স্যাড হয়ে গেছো, কিন্তু তোমাকে স্যাড দেখতে একটু ভালো লাগছে না আমার, আর আমি কখনো কোনো দিন কাঁদতে দেব না তোমাকে। রিয়ালি দেবী মিষ্টি করে হেসে এবং আলতোভাবে ওনার হাতটি অনামিকার গালের উপর রেখে বলল, ঠিক আছে, আমি আর কোনোদিন কাঁদবো না। আমারও কি আর আমার মেয়েকে স্যাড দেখতে ভালো লাগবে বল? রশনি আমার মেয়ে ছিল ঠিকই, কিন্তু আমার আরো একটা মেয়ে আছে যে আমার নিজের মেয়ের থেকে কিছু কম না। আমি আমার একটা মেয়েকে হারিয়ে কিন্তু আর একটা মেয়ে পেয়েছি। জানিস, রশনি সবসময় তোর কথা বলতো যে যখন তুই জন্মাবি তোকে নিয়ে খেলবে, তোকে পুতুলের মতো সাজাবে, খুব এক্সাইটেড ছিল। তোর জন্মের আগে থেকে আমরা তোকে ভালোবাসতে শুরু করেছিলাম অ্যানা। আমি জানি আমাদের অ্যানাও আগে আমাদের খুব ভালোবাসতো, কিন্তু সত্যি জানার পর সে আমাদের ওপর রাগ করেছিল, হয়তো এখনো রেগে আছে। আর আমিও তো জানি না সে আমাদেরকে আর আগের মতো ভালোবাসে কিনা। অনামিকা বিস্মিত হয়ে গেল এই শুনে যে কাউকে জন্মের আগে থেকেও এতটা ভালোবাসা যায়। রিয়ালি দেবীকে জড়িয়ে ধরে মিষ্টি করে বলল, আমি তোমার উপর একটু রাগ করিনি, আর কোনো দিনও আমি তোমাকে আর বাবাইকে ছেড়ে যাব না। আমি আমার মামুনিকে খুব ভালোবাসি। রিয়ালি দেবী মিষ্টি করে অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। অনামিকা হঠাৎ নিশ্চুপ হয়ে গেল, কারণ ওর মাথায় তখন অনেক প্রশ্নর আনাগোনা চলছিল। ও রিয়ালি দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মামুনি, অনেকক্ষণ ধরে আমি কিছু বোঝবার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আমি বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে রশনি দিদির হঠাৎ ওরকম হলোই বা কেন, আর রন ভ্যাম্পায়ার থেকে মানুষই বা কি করে হয়ে গেল? তুমি কি জানতে না ও বেঁচে আছে আর ওনারা তোমাদের সেভাবে আক্রমণ করবে? তোমরা কি সেটা বুঝতে পারোনি? ওর কথা শুনে রিয়ালি দেবী আলতো করে হেসে বললেন, ওরে বাবা, এতগুলো কোয়েশ্চেন, তাও আবার একবারে? ঠিক আছে, আমি একটা একটা করে আনসার দিচ্ছি, মন দিয়ে শুনবি, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবি। অনামিকা ইতিবাচক মাথা নাড়ালে রিয়ালি দেবী আবার বললেন, মনে আছে আমি তোকে বলেছিলাম যে আমরা অন্যান্য ভ্যাম্পায়ারদের থেকে অনেক আলাদা, আমাদের অনেক শক্তি আছে। তার মধ্যে এটা অন্যতম বলতে পারিস, আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদের আপনজন হোক বা ভালোবাসা হোক, তাদের বাঁচানোর জন্য আমরা নিজেদেরকে স্যাক্রিফাইস করতে পারি। আর আমার মেয়ে রশনিও তাই করেছিল, রৌনককে বিক্রমের হাত থেকে বাঁচানোর জন্য। আমরা যদি কাউকে বাঁচাতে চাই তাহলে হাত ধরে একটা স্পেশাল স্পেল বলতে হবে, মানে মন্ত্র।
যার জন্য এই স্পেলটা বলবো তার শরীরের সমস্ত শক্তি এবং ভ্যাম্পায়ারের দিকটা সাথে সাথে সুপ্ত অবস্থায় চলে যাবে, আর সে ধীরে ধীরে ভ্যাম্পায়ার থেকে মানুষে পরিণত হবে। কিন্তু এই মন্ত্রের একটা ব্যাড সাইড আছে, যে তাকে নিজের জীবন দিতে হবে, আর তাই রশনির শরীর সেভাবে ভেঙে গিয়েছিল। আমাদের মৃত্যুর পর আমাদের শরীরে মানুষের শরীরের মতো অক্ষত থাকে না, স্বচ্ছ কাঁচের মতো হয়ে ভেঙে পড়তে থাকে। নেক্সট যে কোয়েশ্চেনগুলো তুই করলি, যে আমরা কিভাবে বুঝতে পারলাম যে রন বেঁচে আছে আর বিক্রমদের আক্রমণ করার ব্যাপার, তার কারণ হচ্ছে প্রতিটা মানুষের মতো কিন্তু ভ্যাম্পায়ারদেরও এনার্জি থাকে, শুধু মানুষেরা সেটা ফিল করতে পারে না, বাট আমরা সেটা ফিল করতে পারি। আর তাই যদি আমাদের কাছাকাছি কোনো ভ্যাম্পায়ার থাকে তাহলে আমরা বুঝতে পেরে যাই, বুঝেছিস? কিন্তু কোনো ভ্যাম্পায়ার যদি মরে যায় বা মানুষে রূপান্তরিত হয়ে যায়, তাহলে তার এনার্জি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আর আমরা ফিল করতে পারি না। কিন্তু আবার কোনো ভ্যাম্পায়ারের এমন শক্তি আছে যে তার নিজের এনার্জিকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারে, যাতে নিজের শত্রুদের অতর্কিত আক্রমণ করতে পারে। আর বিক্রমদের এরকম শক্তি থাকার জন্য আমরা বুঝতে পারিনি, আর কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এত বড় একটা বিপদ হতে পারে। জানিস না, আমার কিন্তু নিজের উপর খুব রাগ হচ্ছিল যে আমি আমার ছেলে মেয়েদের বাঁচাতে পারলাম না। তারপর আমি ভাবলাম যে আমার ছোট্ট মেয়েটা যা সিদ্ধান্ত নিয়েছে তা সবাই নিতে পারে না, আর তার জন্য এখন আমার খুব গর্ব হয়। আমরা হয়তো সত্যি ওকে বাঁচাতে পারতাম না, এটাই হয়তো ছিল আমাদের ডেস্টিনি, কারণ যা হওয়ার তা হবেই, আর আমরা চাইলেও কোনোভাবে তা আটকাতে পারবো না। ডেস্টিনি আমার এক মেয়েকে নিয়ে চলে গেলেও আর এক আমার মেয়েকে আমার কাছে এনে দিয়েছিল, যে নিজের ভালোবাসা দিয়ে সন্তান হারানোর বেদনাকে অনেকাংশে ভুলিয়ে দিয়েছিল। সে আমার ছোট্ট অ্যানা, যাকে আমি খুব ভালোবাসি। অনামিকা অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছিল। অনামিকা সত্যি বুঝতে পারেনি যে এতটা ভালোবাসা হতে পারে। অনামিকা শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ মামনি, আমি তোমাদেরই অ্যানা, আর কোনো দিন আমি তোমাদের কোনো কষ্ট দেব না। দেখো, তোমরা যতটা আমাকে ভালোবাসো ততটাই আমিও তোমাদেরকে ভালোবাসবো, আর কোনোদিন তোমাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দেব না। আমি সত্যি আর ভালোবাসা হারাতে চাই না। আমি ভুলে গিয়েছিলাম যে ভালোবাসা হারিয়ে ফেলার থেকে বড় ভুল আর কোনোদিনও হতে পারে না। তাই তো আমি নিজেকে নিজে প্রমিস করেছি যে ভুলটা আমি একবার করেছি আর কোনো দিনও করব না। রিয়ালি দেবী হেসে বললেন, আমি জানি তো তুই কতটা ভালো, এই জন্যই তোকে এতটা ভালোবাসি। অনামিকা আলতো হেসে একবার অঞ্জলি দেবী এবং আদৃত বাবুর দিকে তাকালো, তারপর রিয়ালি দেবীর দিকে নিজের দৃষ্টি স্থির রেখে বলল, মামনি, তুমি আমার পূর্বজন্মের মা বাবাকে আমার আগের জন্মের কত আগে থেকে চেনো। মানে তুমি বলেছিলে তোমার আর বাবার সাথে কলকাতায় দেখা হয়েছিল, আর সেই বিষয়ে তেমন কিছু বলনি। রিয়ালি দেবী মুচকি হেসে বললেন, সব বলবো, বলার জন্যই তো বসে আছি। ওদের আমরা অনেক ছোটবেলা থেকে চিনি, তখন ওরা তোর থেকেও ছোট ছিল বয়সে, আর ছোটবেলার থেকেই একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। আমি আর তোর বাবাই যেহেতু অঞ্জলি আর আদৃতের থেকে বয়সে অনেকটাই বড় ছিলাম, তাই ওরা ভালোবেসে আমাদের দিদি আর দাদা বলেই ডাকত। ওদের বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে, আর তারপর বিয়ে। আমি কিন্তু শুধুমাত্র আমার সন্তানদের জন্য কলকাতায় না, ওদের জন্য থাকতাম। তারপর যখন আমরা জানতে পারি যে তুই আর রন আমাদের পরিবারের নতুন সদস্য হিসেবে আসতে চলেছিস, তোদের জন্মই হচ্ছে একে অপরের জন্য, আর তোদের দুজনের সোল একে অপরের সাথে কানেক্টেড থাকবে, আর ভবিষ্যতে তোরা বিবাহের বন্ধনে আবদ্ধ হবি একে অপরের সাথে। আমরা খুব খুশি হয়েছিলাম, কারণ ভাই বোনের সম্পর্কের সাথে আরো এক নতুন সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে চলেছিলাম। নিশ্চয়ই এবার তোর সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছিস,
এবার নিজের সাথে নিজের আলাপ করবি না? অনামিকা ইতিবাচক মাথা নাড়ালো, তারপর আবার নিজের চোখ বন্ধ করলো এবং ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি ভেসে উঠতে লাগলো ওর চোখের সামনে। কর্ণ কিয়ার সাথে কলকাতায় ওদের বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর রৌনক এবং ওকে সাবধানে রেখে আমেরিকা ফিরে এসেছিল। আর যেহেতু সূর্যবাবু আগে থেকে সিদ্ধার্থ বাবুদের সমস্ত কিছু জানিয়ে রেখেছিল, তাই কর্ণকে জবাবদিহি করতে হয়নি। রশনির মৃত্যুর পর কয়েক মাস কেটে গেছে। রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবু এখন সন্তান হারানোর বেদনা বয়ে চলেছেন মনের গভীরে। সেই কষ্ট কিছুটা লাঘব করার জন্য ওনাদের পরিবারে নতুন সদস্যের আগমন হলো। সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদৃত বাবু এবং অঞ্জলি দেবীর মেয়ে অর্থাৎ সেন বংশের রাজকুমারী জন্ম হলো। রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবু সংবাদ পাওয়ার পরই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আদৃত বাবুর বাড়িতে উপস্থিত হলেন। দরজা খুলে সেই রুমে প্রবেশ করতেই ওনারা দেখলেন অঞ্জলি দেবী ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বিছানার উপর বসে আছেন, আর শিশুটি পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অঞ্জলি দেবী হেসে বললেন, রিয়ালি দেবী, সিদ্ধার্থদা, আসো, কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। রিয়ালি দেবী সিদ্ধার্থ বাবুর সাথে ওনার পাশে গিয়ে বসতে অঞ্জলি দেবী নিজের সন্তানকে ওনার কোলে দিয়ে বললেন, নাও তোমার মেয়েকে। আজ থেকে শুধু রশন না, তোমারও আরেকটি সন্তানও আছে। রিয়ালি দেবী অবাকভাবে অঞ্জলি দেবীর দিকে তাকিয়েছিলেন, বুঝতে পারছেন না কি বলবেন উনি। অঞ্জলি দেবী হেসে বললেন, রিয়ালি দি, তোমার মনে আছে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে ওর জন্মের আগে কি গিফট চাই? আমি চাই তুমি ওর নামকরণ করো, আর তুমি আর সিদ্ধার্থদা নিজের সন্তানের মতো মানুষ করো ওকে। আজ থেকে ওর দুটো মা বাবা। আমার এই রিকোয়েস্ট গুলো রাখবে তো বলো? রিয়ালি দেবীর চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠেছিল, কিন্তু দ্রুত অশ্রু মুছে উনি মিষ্টি করে বললেন, নিশ্চয়ই, আমি তোর রিকোয়েস্ট গুলো রাখবো অঞ্জলি। আর আমাদের এই ছোট্ট প্রিন্সেসের নাম হবে অনামিকা, আর আমরা ওকে ভালোবেসে অ্যানা ডাকবো। উনি অনামিকার ছোট্ট হাতটি ধরতে অনামিকা ওনার অঙ্গুলিটি নিজের মুঠোতে বন্দি করে নিল। সিদ্ধার্থবাবু হেসে বলল, আমাদের অ্যানামা এসেছে, আর কোনো কষ্ট থাকবে না আমাদের। অঞ্জলি দেবী এবং আদৃতবাবু একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। তারপর আদৃতবাবু হেসে বললেন, খুব সুন্দর নাম দিয়েছ তুমি। সত্যি আমাদের মেয়েটা খুব ভাগ্যবান হবে যে তোমাদের এত ভালোবাসা পাবে। রিয়ালি দেবী নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না রে, আমরা খুব লাকি হব ওকে পেয়ে। সব সময় আগলে রাখবো, কোনোদিন আঁচল লাগতে দেব না ওর। আজ থেকে নিজেকে প্রমিস করছি। জন্মের পর থেকে অনামিকা অঞ্জলি দেবী এবং আদৃত বাবুর থেকে বেশি রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবুর কাছে থাকত। অনামিকা ওনাদের নিজের মেয়ের তুলনায় একটু কম ছিল না, তাই তো ওকে আঁকড়ে ধরে নিজেদের সন্তানদের হারানোর কষ্টটাকে ধীরে ধীরে ভুলতে চাইছিলেন ওনারা। রিয়ালি দেবী অনামিকার সাথে সর্বক্ষণ থাকেন যতক্ষণ অনামিকা ঘুমিয়ে না পড়ে, আর সিদ্ধার্থ বাবুও নিজের কাজ সেরে দ্রুত চলে যান ওর কাছে সময় কাটানোর জন্য। অঞ্জলি দেবী এবং আদৃতবাবু সত্যি খুব খুশি ওনাদের এভাবে দেখে। রিয়ালি দেবী আর সিদ্ধার্থ বাবুর কষ্ট ওনাদের যে একদম সহ্য হচ্ছিল না, তাই নিজের সন্তানকে সর্বক্ষণ ওনাদের সাথে রাখতেন, যাতে অনামিকার খুশি ওনাদের সমস্ত কষ্টকে একটু একটু ভুলিয়ে দেয়। সবার ভালোবাসা, স্নেহ, মমতা এবং আদরে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো অনামিকা। কাল অনামিকার জীবনের একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন, কারণ কাল ওর ৫ম জন্মদিন। সারা বাড়ি আনন্দে ভরে উঠেছে। প্রচুর অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে। অনামিকার জন্মানোর পর থেকে এই প্রথম সবাই ওকে দেখতে পাবে। এতদিন সবার চোখের আড়াল করে রাখা হয়েছিল অনামিকাকে। কুলগুরুর আদেশ ছিল একমাত্র পরিবার এবং কাছের পরিজনরাই ওর সাথে সময় কাটাবে। কিন্তু কাল সমস্ত অপেক্ষার অবসান ঘটে অবশেষে অনামিকা সবার সামনে আসবে। সারা বাড়ি
আনন্দে মেতে উঠেছিল। ছোট্ট অনামিকার আজ খুব মন খারাপ, কারণ কাল রাতে ও পরিবারের সাথে কলকাতায় চলে যাচ্ছে। রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবুকে ছেড়ে অনামিকা কোনো মতে যেতে চাইছিল না। ও বুঝতে পারছিল না কেন ওর বাবা মা সমস্ত কিছু ছেড়ে এত দূরে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু ও ওর মা বাবার সমস্ত কথা শোনে তাই রাজি হয়ে গিয়েছিল। কিন্তু যাই হোক না কেন ওর মন এখানে পড়ে থাকবে। ওর খুব মন খারাপ লাগছিল বলে চুপটি করে বসেছিল, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। তখনই হঠাৎ আওয়াজ শুনতে পেল। সামনের দিকে তাকিয়ে দেখল দুজন সেই রুমে প্রবেশ করছে। অনামিকা বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে ওনাদের কোলে ঝাঁপিয়ে পড়ল আনন্দে। অনামিকা ও রুমে উপস্থিত সেই দুই যুবক এবং যুবতীর দিকে তাকিয়ে আদো আদো কণ্ঠে বলল, মামুনি বাবাই, তোমরা চলে এসেছো? আমি তো তোমাদের কথাই ভাবছিলাম যে তোমরা কখন আসবে। সিদ্ধার্থ বাবু হেসে এবং ওকে কোলে তুলে নিয়ে বললেন, আচ্ছা, অ্যানামা আমাদের খুব মিস করছিল বুঝি? তারপর ওনারা বিছানার ওপর গিয়ে বসলেন আর অ্যানাকে ওনার কোলে বসালেন। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে মিষ্টি করে বলল, হ্যাঁ, অনেক অনেক মিস করছিলাম। জানো বাবাই, মা বাবা আমাকে কলকাতা নিয়ে যাচ্ছে। তোমাদের তাহলে আমি কিভাবে দেখবো বলো? আর দেখো না, সেই কবে থেকে মা বাবা আমাকে এই রুমে রেখে দিয়েছে। খুব বাজে রুম, একটা জানলাও নেই, আমি বাইরে কিছু দেখতে পারি না। আমি একবার মা বাবার রুমে গেছিলাম, কত জিনিস আছে ভেতরে, আর কত বড় বড় জানলা আছে, আর সেই জানলা দিয়ে কত কিছু দেখা যায়, তোমাদের বাড়িও। কিন্তু আমি জানলা খুলেছিলাম বলে মা খুব বকেছিল। এক মনে অনামিকার সমস্ত কথা শুনছিলেন ওনারা। রিয়ালি দেবী হারিয়ে গেলেন ভাবনার জগতে। আসল সত্যিটা এখনই জানতে দিতে পারবেন না ওকে রিয়ালি দেবীরা, যে অনামিকাকে যখন তখন আক্রমণ করতে পারে শত্রুরা। নিজের সন্তানকে বাঁচাতে পারেননি ওনারা, কিন্তু সেদিন থেকে নিজেদের প্রমিস করেছিলেন অনামিকার কিছু হতে দেবেন না। আর ও এখন খুবই ছোট, নিজের অপার শক্তিকে সামান্য নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এরপর পঞ্চম জন্মদিনের পর ধীরে ধীরে নিজের শক্তিকে আরো বেশি করে নিয়ন্ত্রণ করতে পারবে অনামিকা। রক্ষা করতে শিখবে নিজেকে। সূর্যের আলো তখন আর ওর ততটা ক্ষতি করবে না, যেহেতু সহ্য শক্তি বাড়বে। 5 বছর পর্যন্ত সময় ভ্যাম্পায়ার শিশুদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে মায়ের সাথে বন্ধ ঘরে থাকতে হয়, নিজের শক্তির নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। আর কুলগুরু বারবার বলেছিলেন যে অনামিকাকে খুবই সাবধানে রাখতে, যাতে সেই ভুল না হতে পারে। রিয়ালি দেবী নিজের ভাবনাকে থামিয়ে এবং অনামিকার দিকে তাকিয়ে আলতো করে হেসে বলল, তুমি যদি জানলায় উঠতে চাইতে আর নিচে পড়ে যেতে তাহলে তোমার লাগতো না, তাই বারণ করেছে। আর তুমি তো জানো সূর্যের আলো আমাদের জন্য ভালো না, আর তোমার জন্য তো একদম না। কিন্তু যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি বাইরে যেতে পারবে, খেলতে পারবে। আর এখন তো তুমি বড় হয়ে যাচ্ছ, স্ট্রংও হয়ে যাচ্ছ। সিদ্ধার্থ বাবু হেসে ইতিবাচক মাথা নাড়ালেন এবং বললেন, হ্যাঁ, আর আনা গুড গার্ল, তাই জানি আমাদের কথা শুনবে। অনামিকাও ইতিবাচক মাথা নাড়ালো। তারপর সিদ্ধার্থ বাবুর দিকে তাকিয়ে বলল, বাবাই, তুমি আমার একটা কথা শুনবে? তুমি না বাবাকে খুব করে বকে দেবে আমাকে তোমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছে বলে। আদৃত বাবু অঞ্জলি দেবীর সাথে ঘরে প্রবেশ করলেন এবং ওনাদের দেখে সিদ্ধার্থ বাবু বললেন, কিরে আদৃত, তুই আনাকে কলকাতায় নিয়ে যাচ্ছিস কেন? যদিও উত্তরটা উনি ভালোভাবে জানেন, তবুও ইচ্ছাকৃত অনামিকার সামনে প্রশ্নটি করলেন। আদৃত বাবু এবং অঞ্জলি দেবী সিদ্ধার্থ বাবুদের পাশে বসলেন। তারপর আদৃত বাবু বললেন, সেটা তো তুমি ভালোভাবে জানো সিদ্ধার্থদা, অ্যানাকে কলকাতা নিয়ে যেতেই হবে।
বাঙালি ঐতিহ্য পরম্পরা সমস্ত ওখান থেকেই তো শিখবে। সেখানে মানুষেরা কেমন হয় ওর জানা উচিত। আমরাও তো ছোটবেলা থেকে সেখানে ছিলাম, আর এটাই তো বংশ পরম্পরা হয়ে আসছে। তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসবো ওকে এখানে কখনো কখনো, আর তোমরাও মাঝে মাঝে ওর সাথে দেখা করে আসবে। অনামিকা গাল ফুলিয়ে বলল, আমি মামুনি আর বাবাইকে ছেড়ে কোথাও যাব না। রিয়ালি দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অ্যানা, তোমার বাবা বলল না তোমার যখন ইচ্ছা হবে আমাদের এখানে চলে আসবে, আর আমরাও তো যাব। আমাদেরও তোমাকে ছেড়ে থাকতে একদম ইচ্ছে করছে না, কিন্তু তোমাকে তো অনেক পড়াশোনা শিখতে হবে, তাই না? স্কুলে যেতে হবে, বন্ধু হবে, তাই তো? তুমি তো কত ইন্টেলিজেন্ট, আর বাবা মার কথা শুনতে হয়। আর যখনই আমাদের কথা মনে পড়বে না, আমাকে চিঠি পাঠিয়ে দেবে, ব্যাস তোমার কাছে চলে যাব। অনামিকা ওনার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি আসবে মামুনি? বাবাই, মিমি আর দাদাই কেউ আনবে। আমি জানি, বাবা বলেছিল যে বাবা যখন ছোট ছিল তখন ওখানে থাকতো, আর আমি তাড়াতাড়ি বড় হয়ে তোমাদের কাছে চলে আসব। ততদিন তোমাদের অনেক অনেক চিঠি লিখব। তোমরা তাড়াতাড়ি আসবে, আমি অপেক্ষা করব। যেহেতু অনামিকা সাধারণ মানুষ বাচ্চাদের তুলনায় অনেক আলাদা, তাই দ্রুত সমস্ত কিছু শিখছে, এবং এই বয়সেই ও অনেক কিছু শিখে নিয়েছে। রিয়ালি দেবী ওকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে চাইলে আমি না করতে পারি কি? হঠাৎ ওনার চোখ অশ্রু সজল হয়ে উঠল এবং মনে মনে বললেন, তোকে নিজের কাছ থেকে দূরে সরাতে মন চাইছে না রে একদম। রন যদি আজ বেঁচে থাকতো তাহলে তোর মতোই হতো। তুই যার জন্য জন্মালি দেখ, সে আজ নেই। রিয়ালি দেবীকে কাঁদতে দেখে আদৃতবাবু বললেন, রিয়ালি দি, তোমাকে না বারণ করেছি একদম কাঁদবে না, কিন্তু তুমি তো আমার কথা শুনছো না, আবার কাঁদছো। অনামিকা ওনার মুখের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলল, মামুনি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? রিয়ালি দেবী অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, না রে মা, তুই আর রশনি তো এখন আমার জীবনের সমস্ত কিছু, সেটাই ভাবছিলাম। অনামিকা মিষ্টি করে হেসে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর রশনদা কখন আসবে? সিদ্ধার্থ বাবু হেসে বললেন, তোমার মিমি আর দাদায়ের সাথে চলে আসবে তাড়াতাড়ি। কাল আমার মেয়ের জন্মদিন বলে কথা, তাই আজকে সারা রাত আমরা এখানে থাকবো। আদৃত বাবু ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, চলো আমরা বাইরে যাই, অ্যানা রিয়ালিদির সাথে একটু থাকুক, গল্প করুক। তারপর উনি অঞ্জলি দেবী এবং সিদ্ধার্থ বাবুর রুম থেকে প্রস্থান করলেন অনামিকাকে রিয়ালি দেবীর সাথে রেখে। রুমের বাইরে এসে আদৃত বাবু বললেন, রিয়ালিদিকে এভাবে দেখলে খুব খারাপ লাগে। আমি জানি অ্যানাকে দেখলে ওনার রনের কথা মনে পড়ে। আর যদি বেঁচে থাকতো তাহলে অ্যানার সমবয়সী হতো। ওরা একে অন্যের পরিপূরক হয়ে জন্মালেও একসাথে থাকতে পারল না। আমি জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে ওর জন্য। জানতে পারবে যে যাকে ওর ভালোবাসার কথা ছিল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যার জীবনের সাথে ওর জড়িত হওয়ার কথা ছিল, সে আর নেই। আমরা কিছুই করতে পারলাম না। যদি এমন হয় যে রন ফিরে আসে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন অবাস্তব বাস্তব হয়ে যায়। সিদ্ধার্থ বাবু উদাসী কণ্ঠে বলল, নিজের সন্তানকে বাঁচাতে না পারলেও অ্যানাকে জীবনের সমস্ত খুশি দেব। নিশ্চয় কোনো না কোনো উপায় থাকবে। আমরা ভগবানের না পূজা করতে পারলেও প্রার্থনা তো করতে পারি এক সুন্দর ভবিষ্যতের জন্য। আর একদম নিজেকে দোষ দিবি না আর কোনোদিন। যা হওয়ার তা হয়ে গেছে। সমস্ত কষ্ট দাবিয়ে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবন যে পথে চাইবে আমাদের সেই পথেই যেতে হবে। আর অ্যানাকে খুব সাবধানে রাখবি। অঞ্জলি দেবী বললেন, আমাদের মনে ওরা সারা জীবন বেঁচে থাকবে সিদ্ধার্থদা। কোনোদিনও আমরা ওদের ভুলব না। সিদ্ধার্থ বাবুর দিকে তাকিয়ে আদৃত বাবু বললেন, অঞ্জলি একদম ঠিক বলছে।
তোমাকে যখন নিজের দাদা বলে ভেবেছি তখন শুধু তোমরা না, আমরাও নিজেদের সন্তান হারিয়েছি। ঈশ্বরের ওপর ভরসা রাখো, উনি নিশ্চয়ই সব করে দেবে। অনেক কাজ পড়ে আছে, চলো গিয়ে দেখি সব ঠিকঠাক হচ্ছে নাকি। তারপর ওনারা প্রস্থান করলেন সেখান থেকে। রিয়ালি দেবী অনামিকার সাথে মন খুলে গল্প করছিল রুমের ভেতরে, এবং অনেকটা সময় এভাবে কাটানোর পর ওকে কোলে তুলে রুমের বাইরে আসতে দেখল সৌমিলি দেবী এবং সৌর্যবাবু দাঁড়িয়ে আদৃত বাবুর সাথে কথা বলছেন। অনামিকা ওনাদের দিকে দৌড়ে গিয়ে ওনাদের দুজনের কোলে ঝাঁপিয়ে পড়ল রিয়ালি দেবীর কোল থেকে নামার পর। তারপর অনামিকা মিষ্টি করে বলল, মিমি দাদাই তোমরা চলে এসেছ? সৌর্যবাবু ওকে কোলে তুলে নিয়ে হেসে বললেন, একদম অ্যানা, অ্যানামাকে দেখার জন্য তো আমাদের আসতেই হবে। সৌমিলি দেবী হেসে বললেন, তা আমাদের অ্যানার কি গিফট চাই? অনামিকা মিষ্টি করে হেসে বলল, জানো বাবা আর মা বলেছে সব থেকে ভালো গিফট হলো তোমাদের ভালোবাসা। আমার তো প্রচুর ডল আছে, আর কাল কলকাতায় চলে গেলে আমি তো অতগুলো ডল নিতেও পারবো না। সৌমিলি দেবী ওর কথা শুনে অবাক কণ্ঠে বলল, অ্যানা তো খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখে গেছে, কিন্তু আমরা ভাবছিলাম এবারে তোমাকে অনেক সুন্দর একটা ডল দেব। অঞ্জলি দেবী ওনাদের সামনে এসে দাঁড়িয়ে বললেন, মিমি একদম না, অনেক ডল আছে ওর, আর একদম নয়। সৌমিলি দেবী ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, তুই চুপ কর অঞ্জলি, কেন দেব না শুনি? আমাদের অ্যানামা ডিসাইড করবে যে ওর কি চাই। অনামিকা খিলখিলিয়ে হেসে উঠে বলল, সত্যি তুমি আমাকে গিফট দিতে চাও? তাহলে আমি যখন কলকাতায় চলে যাব আমাকে প্রমিস করো আমার সাথে দেখা করতে আসবে প্রত্যেক মাসে। তোমরা আসলে আমি একদম হ্যাপি হ্যাপি। ওর কথা শুনে সবাই হেসে উঠল এবং সৌর্যবাবু ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, নিশ্চয়ই অ্যানা, অ্যানামা যা আদেশ করবে তাই হবে। অনামিকা আবারও খিলখিলিয়ে হেসে উঠল। সৌমিলি দেবী আদৃত বাবুকে জিজ্ঞেস করলেন, তুই কালই কেন চলে যাচ্ছিস? আর কিছুদিন থেকে যা। আদৃত বাবু আলতো করে হেসে বললেন, থাকতাম মিমি, কিন্তু অ্যানাকে স্কুলে ভর্তি করতে হবে, ওখানকার এনভায়রনমেন্টের সাথে পরিচয় করাতে হবে, সমস্ত কিছু ওকে বোঝাতে হবে। তোমরা চিন্তা করো না, আমাকে তো এখানে আসতেই হবে কাজের ব্যাপারে, তখন ওকেও আনবো। সৌমিলি দেবী ইতিবাচক মাথা নাড়ল। তারপর সবাই অনামিকাকে নিয়ে আনন্দে মেতে উঠল। পরের দিন সকাল থেকেই বাড়িতে অতিথিদের আগমন আরম্ভ হয়ে গিয়েছিল। রিয়ালি দেবী এবং অঞ্জলি দেবী কিচেনে ব্যস্ত ছিলেন। বাঙালির নিয়ম অনুযায়ী সন্তানের জন্মদিনের দিন তাকে পায়েস রান্না করে খাওয়াতে হয়। নিয়মগুলি ভ্যাম্পায়ারদের জন্য না হলেও ওনাদের খুবই পছন্দের, আর এই সুযোগে অনামিকা অল্প অল্প মনুষ্য খাদ্য খাওয়া শিখে নেবে। কলকাতায় থাকতে থাকতে মানুষেরা প্রতিটি উৎসব কিভাবে পালন করে তা জেনে নিয়েছিলেন, এবং আর এখন এই সবকিছু ওনাদের নখদর্পণে। কিচেনের কাজ শেষ হতেই অঞ্জলি দেবী রুমে গেলেন। তারপর আদর করে অনামিকাকে ঘুম থেকে ওঠানোর পরে ওকে সাজিয়ে দিলেন। অনামিকার পরনে গোলাপি রঙের জামা, আর তার উপর সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের কারুকার্য। ঘন খয়েরি রঙের খোলা চুল পিঠের উপর ছড়িয়ে পড়েছে এবং মাথায় ছোট্ট একটা হীরের মুকুট পরানো। আর অনামিকার মুখমণ্ডলটা যেমন নিষ্পাপ তেমনি অতীব সুন্দর। ও সোনালী রঙের চোখ দুটো সেই সুন্দরতাকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। একেবারে পুতুলের মতো লাগছিল ওকে। তারপর অনামিকা অঞ্জলি দেবীর হাত ধরে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে আসলো এবং সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো সবাই ওর নামের জয়ধ্বনি দিচ্ছে এবং মাথা নত করে অভিবাদন জানাচ্ছে ওকে। অনামিকা ওর মায়ের কাছ থেকে শুনেছিল সবাই রাজপরিবারের সদস্যদের এইভাবেই সম্মান জানায়। ও রিয়ালি দেবীকে দেখতে পেয়েও দৌড়ে ওনার কাছে চলে গেল। তারপর রিয়ালি দেবী অনামিকাকে কোলে তুলে এবং মিষ্টি করে আদর করে বললেন, আজকে আমার মেয়েকে একদম পরীর মতো লাগছে।
অনাবিল হাসি ছড়িয়ে পড়ে অনামিকার সারা মুখে। তারপর রিয়ালি দেবী এবং অঞ্জলি দেবী ওকে অল্প একটু পায়েস খাইয়ে দিলেন। রিয়ালি দেবী বললেন, সবসময় ভালো থাক, সমস্ত স্বপ্ন পূরণ হোক, অনেক অনেক ভালোবাসবো তোকে। সেদিন সারাটা দিন খুবই হাসি মজা ও আনন্দের সঙ্গে কাটল। গভীর রাতে আদৃত বাবুরা তৈরি হয়ে নিলেন কলকাতা যাওয়ার জন্য। রিয়ালি দেবীরাও উপস্থিত ছিলেন। অনামিকা অনেক জড়িয়ে ধরে খুব কাঁদছিল এবং আদো আদো কণ্ঠে বলল, আমি তোমাকে ছেড়ে যাব না, এখানেই থাকবো। রিয়ালি দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই আমার কথা শুনবি না? আমরা তো বলেছি তোর সাথে দেখা করতে যাব, ঠিক আছে? আর একটুও কান্নাকাটি নয়, অ্যানা কাঁদলে কিন্তু আমিও স্যাড হয়ে যাব। অনামিকা আবারও আদো আদো কণ্ঠে বলল, ঠিক আছে মামনি, তুমি স্যাড হবে না, আমি তোমার জন্য ওয়েট করব। তোমরা সবাই আসবে কিন্তু, নইলে আমি তোমাদের সাথে আড়ি করে দেব। সিদ্ধার্থ বাবু হেসে বললেন, একদম, আমরা নিশ্চয়ই যাব, ঠিক আছে? আর তুমি লক্ষ্মী মেয়ের মতো মা বাবার কথা শুনবে। রিয়ালি দেবী অনামিকাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর ও দৌড়ে ওর বাবা মার কাছে গেল এবং হাত নেড়ে বিদায় জানালো সিদ্ধার্থ বাবুদের। সৌর্যবাবু বললেন, কর্ণ, সাবধানে পৌঁছে দেবে সবাইকে, ঠিক আছে? আদৃত বাবুরা সবাইকে বিদায় জানানোর পর কর্ণ ওদের নিয়ে পৌঁছে গেলেন কলকাতায়। এখানে কিছুদিন থেকে ওনাদের সাহায্য করবেন কর্ণ। এই বাড়িতে অনামিকার বাবা মা ছাড়াও ওর পরিবারের অন্যান্য সদস্যরা থাকে। সেদিন গভীর রাত হওয়ার দরুন ওনারা ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলায় অনামিকা ঘুম থেকে ওঠার পর ছুটে ওর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চলে গেল। সুবিশাল বাড়িতে অনেক বড় বড় ঘর রয়েছে, যা দামি দামি আসবাবে ভর্তি। অঞ্জলি দেবী ওনাদের রুমের সমস্ত জিনিস গোছানোর কাজে লেগেছেন। বিকেলবেলা আদৃত বাবুর সাথে অনামিকা ঘুরতে বেরোলো। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে এসেছিল। আদৃত বাবু অনামিকাকে দেখাতে লাগলেন কিভাবে জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে, চাষিরা চাষ করছে কিভাবে, বাচ্চারা খেলছে একে অপরের সাথে। অনামিকা এক মনে দেখছিল, জীবনে প্রথমবার ও মানুষদের দেখল। পরদিন বিকেলে যখন বাড়ির সবাই ঘুমাচ্ছে, অনামিকা লুকিয়ে লুকিয়ে বেরোলো বাড়ি থেকে। গতকাল দেখেছিল ওর বাড়ির সেই একটু দূরে একটা খুব সুন্দর বাগান আছে। রং বেরঙের ফুল সুসজ্জিত বাগানটি অনামিকার মনকে খুশিতে ভরিয়ে দিল। আজও দৌড়ে সেই দিকে গেল এবং দেখল একটি ছেলে বাগানের মাঝ বরাবর বসে আছে। অনামিকা বাচ্চা ছেলেটির পাশে গিয়ে বসলো এবং ওর দিকে তাকিয়ে বলল, তুমি এখানে একা একা বসে কি করছো? তারপরে দেখলো ফুলের উপর সুন্দর প্রজাপতি। কি সুন্দর প্রজাপতি, তাই না? আমি নতুন এসেছি, তুমি কি এখানেই থাকো? ছেলেটির মুখটা খুব মিষ্টি, মাথা ভর্তি খয়েরি রঙের চুল, খুবই ফর্সা, আর চোখ দুটো সোনালী রঙের। কিন্তু ওর চোখ দুটো বিষণ্ণতায় ভরা। ও চুপ করে বসে থাকলো, কোনো উত্তর দিল না। অনামিকা আবার বলল, তোমার নাম কি? আমার নাম অনামিকা, আর আমাকে ভালোবেসে সবাই অ্যানা বলে ডাকে। বাবা মা বলেছে এখানে আমার অনেক ফ্রেন্ড হবে, তুমি কি আমার ফ্রেন্ড হবে? ছেলেটি একটু চুপ করে থেকে মিষ্টি স্বরে বলল, না, আমার দিভাই বারণ করেছে, আমি তোমার ফ্রেন্ড হব না। তারপর ওখান থেকে চলে গেল ছেলেটি। অনামিকার মন খারাপ হয়ে গেল। আজ পর্যন্ত কেউ এভাবে ওকে বলেনি। ও বাড়ি ফিরে আসলো আর মা বাবাকে কিছু জানালো না, কারণ অ্যানা একা গেছে জানতে পারলে তারা বকবে। তারপরের দিনও অনামিকা সেই বাগানে গেল আর সেই ছেলেটির সাথে কথা বলার চেষ্টা করলো। ছেলেটি খুব শান্ত ও চুপচাপ। এইভাবে বেশ কয়েকদিন কাটলো, কিন্তু ছেলেটি একটাও কথা বলল না অনামিকার সাথে। আজ আবারও বিকেলের দিকে অনামিকা সেই বাগানে গেল। ছেলেটি আগে থেকেই সেখানে ছিল।
অনামিকা আজ কোনো কথা বলছিল না, চুপটি করে বসেছিল। ওকে চুপ করে থাকতে দেখে ছেলেটি বলল, আজ চুপ করে কেন, কথা বলছো না কেন? অনামিকা আদো আদো কণ্ঠে বলল, আমি বলি, তুমি বলো না। আমি তো ফ্রেন্ড না তোমার, তাহলে কেন বলবো? ছেলেটি ওর দিকে তাকিয়ে বলল, সত্যি ফ্রেন্ড হতে চাও? অনামিকা ইতিবাচক মাথা নাড়ালে ছেলেটি বলল, ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড আনা, আর আমার নাম রৌনক, কিন্তু আমি তোমার বন্ধু হব, কিন্তু একটা প্রমিস করতে হবে তোমায়। অনামিকা প্রমিসের কারণটা শুনে একটু অবাক হলো। রৌনক অনামিকার দিকে তাকিয়ে বলল, তুমি আর আমি ফ্রেন্ড হলে কেউ যেন জানতে না পারে, তোমাকে এটাই প্রমিস করতে হবে। তুমি এখন কাউকে জানাবে না, বুঝেছ? কারণ আমার দিভাই আমাকে কোনো ফ্রেন্ড বানাতে বারণ করেছে। যদি জানতে পেরে যায় তাহলে আমাকেও বকবে আর তোমাকেও বকবে, আর আমি চাই না আমার জন্য আমার ফ্রেন্ড বকা খাক। অনামিকা এক মনে ওর কথাগুলো শুনছিল, বুঝতে পারল না কেন ওকে বারণ করেছে, কিন্তু সেই চিন্তাকে দূরে সরিয়ে রেখে অনামিকা মিষ্টি করে হেসে বলল, ঠিক আছে, আমি কাউকে জানাবো না। তোমার আর আমার বন্ধুত্বটা সিক্রেট থাকবে, শুধু তুমি আর আমি, আর কেউ জানবে না। জানো, আমি ভাবছিলাম তুমি তো আমাকে অ্যানা বলবে, কিন্তু আমি তোমাকে কি বলে ডাকবো? রৌনকও মিষ্টি করে হেসে বলল, তুমিও আমাকে দি ভাইয়ের মতো রন বলেই ডেকো। জানো না, আমারও বন্ধু বানানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু করতে পারতাম না যদি দি ভাই রাগ করে। তাই তো আমি তোমাকে বারণ করেছিলাম, কিন্তু তারপর যখন তুমি বারবার বললে আমার বন্ধু হতে চাও, আমি আর মানা করতে পারলাম না। অনামিকা খিলখিলিয়ে হেসে বলল, জানো, আমার বাবা মা কি বলেছে, যে প্রথম বন্ধু সব থেকে স্পেশাল হয়। তুমি আমার প্রথম বন্ধু, তাই তুমি আমার জন্য সব থেকে স্পেশাল। রৌনকও অনামিকার কথা শুনে হাসতে শুরু করলো, তারপর মিষ্টি করে বলল, তাহলে তো তুমিও আমার জন্য স্পেশাল, কারণ তুমিও আমার প্রথম বন্ধু। শুরু হলো এক নতুন বন্ধুত্বের যাত্রা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। এরই মধ্যে অনামিকা ওর বাবা মায়ের সাথে গিয়ে কলকাতার খুবই নামি একটি স্কুলে গিয়ে ভর্তি হয়ে এসেছিল। ও অন্যদের তুলনায় একটু দেরিতে ভর্তি হয়েছিল, তার কারণ অঞ্জলি দেবী এবং আদৃতবাবু ওকে সমস্ত কিছু শিখিয়েছিলেন, যে কিভাবে অনামিকাকে স্কুলে থাকতে হবে এবং সবার সাথে কিভাবে ওর ব্যবহার করা উচিত। আভিজাতে মোড়া সেই স্কুলটি অনামিকার ভীষণ ভালো লেগেছিল। আজ ছোট্ট অনামিকার স্কুলের প্রথম দিন, তাই অঞ্জলি দেবী সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে স্কুলের ইউনিফর্ম পরিয়ে দিলেন এবং সুন্দর করে দুদিকে চুল বেঁধে দিলেন। অনামিকাকে একদম পুতুলের মতো লাগছিল। ওকে বিছানার ওপর বসিয়ে দিলেন অঞ্জলি দেবী, তারপর নিজের ঠোঁটটি অনামিকার কপালে পরম আবেশে এবং স্নেহের সাথে ছুঁয়ে দিলেন। তারপর অঞ্জলি দেবী ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, অ্যানা, আজ স্কুলে গিয়ে অনেক বন্ধু বানাবে, ঠিক আছে? কিন্তু তাদের সাথে একদম বন্ধুত্ব করবে না যারা অন্যদের হার্ট করে, বরং তাদের সঙ্গে বন্ধুত্ব করবে যারা সবসময় অন্যদের হেল্প করে। আর তুমিও করবে। আর যদি দেখো কেউ কাউকে বিরক্ত করছে তাহলে ম্যামকে জানাবে, বুঝেছ? তুমি তো আমার সোনা মেয়ে, তাই না? আর কেউ যেন জানতে না পারে তোমার আসল পরিচয়, ঠিক আছে? খুব সাবধানে থাক। তুমি যে সাধারণ মানুষদের থেকে আলাদা তা যেন কেউ বুঝতে না পারে। আমি জানি তুমি খুব বুদ্ধিমান, কিন্তু মনে রাখবে কথাগুলো, বুঝেছ? অনামিকা খিলখিলিয়ে হেসে উঠল আর ওনাকে জড়িয়ে ধরল। তারপর মিষ্টি করে বলল, হ্যাঁ মা, বুঝেছি, আর তুমি যা বললে আমি সব মনে রাখব। তারপর ও অঞ্জলি দেবীর হাত ধরে রুম থেকে বেরিয়ে আসলো। আদৃতবাবু ড্রয়িং রুমে বসে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথোপকথনে ব্যস্ত ছিলেন। অনামিকা ওনার দিকে দৌড়ে যায় এবং আদৃতবাবুকে জড়িয়ে ধরে আদো আদো কণ্ঠে বলে, বাবা দেখো, আমি রেডি। উনি অনামিকার দিকে তাকিয়ে হেসে
এবং তারপর নিজের কোলে বসিয়ে মিষ্টি করে বললেন, এই তো আমার অ্যানামাকে কিন্তু খুব মিষ্টি লাগছে। খুব ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝেছো? আর অনেক অনেক বন্ধু বানাবে, সবাইকে ভালোবাসবে। আমি জানি আমার অ্যানামা কত গুড গার্ল, সব পারবে। চলো, আমি আর তোমার মা মিলে আজ তোমাকে স্কুলে নিয়ে যাব, ঠিক যেমনটা প্রমিস করেছিলাম। অনামিকা হেসে ইতিবাচক মাথা নাড়ায়, তারপর ওর পরিবারের সমস্ত সদস্যকে জড়িয়ে ধরে বিদায় জানালো স্কুলের উদ্দেশ্যে প্রস্থান করার পূর্বে। আদৃত বাবু এবং অঞ্জলি দেবী অনামিকাকে নিয়ে গাড়িতে ওঠেন। ও সত্যি খুব উচ্ছ্বাসিত ছিল। স্কুলে গিয়ে কি কি করবে তা মনে মনে ঠিক করে নিয়েছে ইতিমধ্যেই। পুরনো কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে ওদের গন্তব্য পৌঁছে গেল বুঝতেই পারল না অনামিকারা। স্কুলের গেটের সামনে পৌঁছাতে অনামিকা গাড়ি থেকে ওর বাবা মায়ের সাথে নামলো। অঞ্জলি দেবী মিষ্টি করে হেসে বললেন, একদম লক্ষ্মী হয়ে থাকবে, একটু দুষ্টুমি করবে না, বুঝেছ? আদৃত বাবু ওনার কথা শুনে হেসে বললেন, চিন্তা করো না অঞ্জলি, আমাদের অ্যানা কিন্তু খুব লক্ষ্মী, তাই জানি ও দুষ্টুমি করবে না, আর সবার সাথে খুব ভালোভাবে ব্যবহার করবে, বুঝেছ সোনা? এবার তাড়াতাড়ি বাবার গিফটটা দিয়ে দাও। আদৃত বাবু অনামিকার দিকে নিজের গাল বাড়িয়ে দিতেই ও ভালোবাসা এবং আবেশের সাথে নিজের ঠোঁটটি ছুঁয়ে দিল। তারপর মিষ্টি করে বলল, না বাবা, আমি আসছি। অনামিকা ওনাদের বিদায় জানিয়ে স্কুলের ভেতরের দিকে চলে গেল। এখানে ভর্তি হওয়ার দিনই ও নিজের ক্লাসরুম দেখে নিয়েছিল এবং ভ্যাম্পায়ার হওয়ার ফলে যেহেতু ও স্মৃতিশক্তি প্রখর, তাই চিনতে কোনো অসুবিধা হয়নি। ক্লাসরুমে পৌঁছানোর পরে ও ভেতরে প্রবেশ করল। তারপর একটি ফাঁকা বসার স্থান খুঁজে পাওয়ার পরে অনামিকা সেখানে বসে পড়ল। ওর পাশে একটি মিষ্টি মেয়ে বসেছিল। সে অনামিকাকে দেখে হেসে বলল, তুমি কি এই স্কুলে নতুন এসেছ? আমি তোমাকে আগে দেখিনি তো। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে হেসে বলল, হ্যাঁ, আজ আমার এই স্কুলে প্রথম দিন। বাচ্চা মেয়েটি হেসে বলল, আচ্ছা, খুব ভালো, তাহলে আমি নতুন বন্ধু পেয়ে গেলাম। তুমি হবে তো আমার নতুন বন্ধু? আর আমার নাম আয়ুষী। অনামিকা মিষ্টি করে হেসে বলল, নিশ্চয়ই আমি তোমার বন্ধু হব। আমার নাম কিন্তু অনামিকা, আর আমাকে যারা ভালোবাসে তারা অ্যানা বলে ডাকে। তুমিও আমাকে সেই নামেই ডাকতে পারো। কিন্তু আমি? অনামিকার কথা শেষ হওয়ার আগে হঠাৎ দেখল যে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা কারোর দিকে তাকিয়ে হাসছে। ও সেই হাসির উৎসের দিকে তাকাতেই দেখতে পেল যে ওর সব থেকে প্রিয় বন্ধু রৌনক প্রবেশ করছে। অনামিকার মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। রৌনক বেশ বিস্মিত হয়ে গেছিল অনামিকাকে দেখে, কিন্তু একটুকু হাসল না, বরং হেঁটে গেল লাস্ট বেঞ্চের দিকে। সেখানে বসার ঠিক পূর্বে অনামিকা একটু অবাক হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল না সবাই কেন এমন করছে। আয়ুষের দিকে তাকিয়ে অনামিকা বলল, সবাই রৌনকের দিকে তাকিয়ে ওভাবে হাসছিল কেন? আয়ুষী জানতো না রৌনককে অনামিকা আগে থেকেই চেনে। ও অবাক কণ্ঠে বলল, তুমি কি ওকে আগে থেকে চেনো? জানো, ও খুব চুপচাপ আর শান্ত, আর তাই সবাই মজা করে ওকে নিয়ে, ভীতু ভাবে। আমি সবাইকে বলেছিলাম এমন করতে না, কিন্তু কেউ আমার কথাই শোনেনি। আর রৌনকও কারোর সাথে বন্ধুত্ব করে না। অনামিকা নিশ্চুপ ভাবে ওর কথাগুলো শুনছিল। খুব খারাপ লাগছিল অনামিকার, কারণ সবাই এভাবে ওর প্রিয় বন্ধুকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। অনামিকা ভাবল কিছু বলা উচিত, কারণ ওর মা বাবা বলেছে যে অন্যায় দেখলে তা কখনোই সহ্য করা উচিত নয়, বরং প্রতিবাদ করা উচিত। অনামিকা নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, সবাই কেন ওকে নিয়ে এভাবে হাসছো? এটা কিন্তু একদম ঠিক না। কাউকে নিয়ে এইরকম মজা করা কিন্তু খুব খারাপ। ওদের ক্লাসের একটি ছেলে বলল, তুমি আজ প্রথম এসেছো তাই এমন কথা বলছো। তুমি ওকে চেনো না, একটা ভীতু ছেলে, সবকিছুতে ভয় পায়, আর তাই আমরা আরো মজা করব, বুঝেছো?
অনামিকা একটু রেগে গিয়ে বলল, আমি ওকে খুব ভালো করে চিনি, তোমাদের সবার থেকে বেশি ভালো করে। আর রন আমার বন্ধু। তোমাদের সবাইকে বারণ করছি আমি যে আর এমন করবে না, তাহলে কিন্তু আমি তোমাদের নামে ম্যামকে জানাবো। তারপর ও গিয়ে রৌনকের সামনে দাঁড়ালো এবং বলল, চলো তুমি আমার সাথে বসবে। রৌনক কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু অনামিকার জোরাজুরিতে অবশেষে হার মানতে বাধ্য হলো এবং ওর সাথে ওর পাশে গিয়ে বসলো। অনামিকা রৌনকের দিকে তাকিয়ে বলল, তোমার নামে খারাপ কথা বললে আমি কিন্তু চুপ থাকবো না তোমার মতো। আর যখন আমি তোমার দিকে তাকিয়ে হাসলাম, তুমি আমার দিকে তাকালে না কেন? রৌনক মাথা নিচু করে বলল, আমি ভাবছিলাম যদি সবাই জেনে যায় যে আমরা ফ্রেন্ড, তাহলে তোমাকে নিয়ে যদি মজা করে আর আমার তো খারাপ লাগবে তাহলে। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ সেটাই তো বলছি, আমারও খারাপ লাগছিল, তাই তুমি আজকে আমার সাথে বসবে আর আমার সাথেই থাকবে, আর আমিও দেখব সবাই তোমাকে নিয়ে আর কি করে হাসে। তারপর ওদের ক্লাস টিচার প্রবেশ করে সবাইকে লাইন করে বাইরে নিয়ে গেলেন প্রার্থনার জন্য। তা শেষ হতেই সবাই ক্লাসে ফিরে আসলো এবং ওদের ক্লাস শুরু হলো। অনামিকা মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। যতক্ষণ স্কুলে ছিল রৌনকের সাথেই ছিল, ওকে চোখের আড়াল হতে দিচ্ছিল না। আর এই একদিনে আয়ুষী ও অনামিকার খুব ভালো বন্ধু হয়ে গেছে। ছুটি হওয়ার পরে অনামিকা রৌনককে বলল, তোমার সাথে বিকেলে দেখা হচ্ছে। ওকে বিদায় জানিয়ে অনামিকা গেটের দিকে দৌড়ালো, যেখানে ওদের বাড়ির একজন পরিচারক দাঁড়িয়ে ছিল। তারপর ওনার হাত ধরে অনামিকা বাড়িতে ফিরে আসলো। সময় বইতে লাগলো দেখতে দেখতে। অনামিকা, রৌনক এবং আয়ুষী বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠেছিল। অনামিকা রৌনককে ছেড়ে এক মুহূর্ত থাকতো না, আর ওদের দুজনেরই সব থেকে পছন্দের জায়গা স্কুলের লাইব্রেরি, যেখানে অন্য বাচ্চারা খেলে অবসর সময় কাটাতো। সেখানে ওরা দুজন নতুন নতুন এবং ভালো ভালো বই পড়ে সময় কাটাতো। যেহেতু অনামিকা ভ্যাম্পায়ারদের প্রিন্সেস, তাই পৃথিবীর নানান দেশের ভাষা ওকে শিখতে হবে। এইটুকু বয়সেই ও বেশ কয়েকটি ভাষা রপ্ত করে ফেলেছিল। আর নতুন নতুন বই পড়ে নতুন নতুন তথ্য জানতে ওর খুব ভালো লাগতো। আর রৌনকও তাই। তাই কিয়া ওকে অল্প অল্প করে বিভিন্ন ভাষা শেখাচ্ছিল। আর রৌনকেরও বুদ্ধি এবং স্মৃতিশক্তি অনেকটাই প্রখর অন্যান্য বাচ্চাদের থেকে, যেহেতু ওর শরীরে ভ্যাম্পায়ার রাজ পরিবারের রক্ত বইছিল। এমনি একদিন অনামিকা ও রৌনক লাইব্রেরি থেকে বের হচ্ছিল এবং আয়ুষী বাইরে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। তারপর তিনজনে ক্লাসে যাওয়ার সময় হঠাৎ একটি ছেলে রৌনককে পিছন দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অনামিকা রৌনকের সাথে কথা বলতে এতটাই মগ্ন ছিল যে ছেলেটিকে খেয়ালই করেনি। রৌনকের হাঁটুর ওপর ক্ষতের সৃষ্টি হয় এবং সেখান থেকে রক্ত বের হতে থাকে। ও কোনো প্রতিবাদ করেনি, চুপ করে সেখানেই বসে থাকে। আর রৌনকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে গালের ওপর। অনামিকার ভীষণ রাগ হচ্ছিল ছেলেটির ওপর। তার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আমি এক্ষুনি ম্যামকে বলবো। তারপর অনামিকা ধীরে ধীরে রৌনককে মাটি থেকে উঠিয়ে দাঁড় করালো ওর পাশে এবং শক্ত করে ওর হাত ধরে রাখলো। ঠিক তখনই অনামিকা শুনতে পেল যে ছেলেটি রৌনককে ফেলে দিয়েছে সে বলছে, একবার ওকে ফেলেছি আবার ফেলবো, আর তুই যদি বলতে আসিস তাহলে তোকেও ধাক্কা দিয়ে ফেলে দেব। এই বলে অনামিকা দিকে এগিয়ে গেল ওকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু অনামিকাকে স্পর্শ করার আগে অনামিকা ছেলেটিকে আলতো করে ধাক্কা দিল। ও প্রচুর শক্তির অধিকারী হওয়ায় বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। ছেলেটির বন্ধুদের মধ্যে একজন অনামিকার দিকে রেগে তাকিয়ে বলল, তুই ওকে অত জোরে ধাক্কা দিলি কেন? এবার দেখ তোকে আমরা কত জোরে মাটিতে ফেলে দেব। ছেলেটি এই বলে
অনামিকার দিকে এগোতে আরম্ভ করলো, কিন্তু হঠাৎই অনামিকার গম্ভীর এবং রাগী মুখের দিকে তাকাতেই সেই ছেলেটি প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। অনামিকা তারপরও মাটিতে পড়ে থাকা সেই ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো এবং গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আর যদি কোনোদিন এমন কোনো কিছু করার চেষ্টা করো তখন দেখবে তোমার সাথে কি হতে পারে। রন যেমন ভাবে থাকতে চাইছে ঠিক তেমন ভাবেই থাকতে দাও, বিরক্ত করার চেষ্টা করো না। মাটিতে পড়ে থাকা ছেলেটি অনামিকার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, তুই কি করবি আমায় বল। অনামিকা সেই ছেলেটির দিকে একভাবে তাকিয়ে থেকে আবারও গম্ভীরভাবে বলল, আমি কি কি করতে পারি তুমি এখনো জানো না, কিন্তু বলে রাখলাম আমার ফ্রেন্ডকে আজকের পর থেকে যদি আর কোনো দিন এভাবে বিরক্ত করতে দেখেছি তখন আমি দেখাবো আমি কি কি করতে পারি। আর জেনে রাখো আমি কিন্তু তোমার নামে কমপ্লেন করব। আর তুমি নিশ্চয়ই কমপ্লেন মানে জানো না, আমি বলছি তোমার নামে আমি বলে দেব ম্যামদের যে তুমি কিভাবে আমাদের বিরক্ত করেছ, বুঝেছ? অনামিকার কথা শুনে ছেলেটি ভয় পেয়ে ইতিবাচক মাথা নাড়ায়। তারপর ও রৌনকের কাছে ফিরে আসে। ওর ক্ষতস্থান থেকে বেরোনোর রক্ত ক্রমশ তৃষ্ণার্ত করে তুলেছিল অনামিকাকে, কিন্তু ওকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়েছিল যে এরকম পরিস্থিতিতে কিভাবে নিজেকে শান্ত রাখতে হবে। তাই তো নিজেকে একদম শান্ত রাখতে পারছিল অনামিকা, আর সবাই ওর সাহস দেখে প্রচন্ড বিস্মিত হয়ে গেছিল। তারপর ও রৌনকের পাশে দাঁড়ালো এবং শক্ত করে ওর হাতটি ধরল।